আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাতীয় লেখক পরিষদ আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী কাউন্সিল সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, এই পরিষদের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত অগ্রজ আমার বড় ভাইতুল্য লেখক, চিন্তক, গুণীজন, উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বিভিন্ন বয়স, বিভিন্ন স্থান থেকে আগত, বিভিন্ন বয়সের লেখকবৃন্দ, বিশেষত তরুণ লেখকবৃন্দ। বিকাল ৩টা থেকেও যদি আলোচনা চলতে থাকে, এখন যেভাবে সময়ের খণ্ড হিসাব মিলানো হয় তাতে খুব দীর্ঘ সময় পার হয়ে গেছে বলেই আমার কাছে মনে হয়। মানুষ এখন সময়ের হিসাব করে সবকিছুর ক্ষেত্রেই খুব ছোট ছোট করে, মাগরিবের মধ্যেই হয়তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প কয়েকটি কথা যারা এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল তারা আমাকে ডেকেছেন এবং আপনাদের এই মুবারক মজমায়ে একত্রিত হয়ে আপনাদের সঙ্গে দেখা হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন, এজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং তাদের নির্দেশনা, ইশারা রক্ষা করার প্রয়োজনে অল্প কয়েকটি কথা পেশ করার চেষ্টা করা। আমরা সবাই জানি এটা একদম সূচনা পর্যায়ের কোনো কথা না। যেরকম মাদ্রাসায় যখন আমরা ভর্তি হই, পারিবারিক উদ্যোগের কারণে খুব অল্প বয়সে এই অনুভূতি বা উপলব্ধিটা খুলতে বেশ দেরি হয়ে যায়, কয়েক বছর পার হয় যে আমি কেন ভর্তি হয়েছি। একজন তালেবে ইলমের ভেতরে চোখের পানি আসার মতো যে একটা উপলব্ধি তৈরি হওয়া কয়েকটা বছর পার হয়, ওই পরিবেশের মধ্যে তাকে পথ পাড়ি দিতে হয়। এরপর তার সামনে একটা বোধের দরজা খুলে যে আমি কেন মাদ্রাসায় এসেছি। প্রথমে একটা বাধ্যবাধকতা থাকে, অভ্যস্ততা থাকে, মা বাবার কথা রক্ষা করার একটা গরজ থাকে। বাড়তি কোনো চিন্তা ওই তরুণের বা ওই নবীনের, ছোট্ট শিশুর মাথায় থাকে না। একজন নবীন লেখক যখন লিখতে শুরু করে, স্ফুরণটাই তার কাছে বড় ব্যাপার হয় যে আমি কিছু বলতে যাচ্ছি, বলতে পারছি। আমি আসলে কে, আমি কোন সমাজের প্রতিনিধি, আমার সামনে অঙ্গন বলি, রণাঙ্গন বলি কতটা দীর্ঘ বা বড়, আমি কোথায় যাচ্ছি, আমার কলম কোন দিকে ব্যবহৃত হওয়া উচিত, এত জটিল প্রশ্ন তার সামনে তখন থাকে না। নবীন লেখকের সামনে থাকে আমি ছড়া লিখতে চাচ্ছি, ছড়াটা লিখতে পারছি কিনা, আমি গাছ, ফুল, পাখি, আকাশ, জ্যোৎস্না, নদী, বৃষ্টি নিয়ে লিখতে চাই, এটা পারি কিনা। যদি আমার একটা মাপকাঠি দিয়ে আমি পেরে যাই, আমি খুশি হয়ে যাই। কিন্তু 3 বছর, 4 বছর, 5 বছর অতিক্রম করার পর, বিশেষ করে কওমি মাদ্রাসার আলেম যারা নবীন আলেম, জাতীয় লেখক পরিষদ শব্দগতভাবে অনেক ব্যাপক, কিন্তু আমি অনুভব করি গত কয়েক বছর যাবৎ দূর থেকে যেটা দেখেছি, এটা আলেমদেরই একটি সংগঠন, ইসলামী লেখকদের একটা সংগঠন, ব্যাপকভাবে আলেমদের, তরুণ আলেমদের, তারুণ্যদীপ্ত আলেমদের। তো এখানে অঙ্গীকারের প্রশ্নটা এবং দায় দায়িত্বের প্রশ্নটা কয়েক বছর পার হওয়ার পরেই মাথায় এসে যাওয়া উচিত। সবারই এটা চলে আসে যে আমি কোন সমাজে বাস করি, বাংলাদেশের সাহিত্য, বাংলা ভাষার সাহিত্য আমার আগে কারা লালন করেছে, কারা এটা চর্চা করেছে, এই সাহিত্যের উপরে কতটা ফুল ছড়িয়ে গিয়েছে, কতটা বিষ ছড়িয়ে গিয়েছে। আমাকে অ্যান্টিবায়োটিক নিয়ে, দূষণ পরিশোধ করার যন্ত্র নিয়ে, লিকুইড নিয়ে কতটা নামতে হবে, নতুন কিছু খাদ্য ছড়িয়ে দেওয়ার জন্য কতটা চেষ্টা করতে হবে, এই অঙ্গীকারটা তার ভেতরে কাজ করতে শুরু করে অথবা শুরু করে দেওয়া উচিত। এটা হচ্ছে লেখক সংগঠনের একটা বড় দাবি, বিশেষ করে আলেমদের, তরুণ লেখকদের সামনে আমার আহ্বানেরও এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমাদের সামনে যেন আমাদের গোল, আমাদের চ্যালেঞ্জ, আমাদের লক্ষ্য, আমাদের রণাঙ্গন কিংবা আমাদের অঙ্গন সবকিছু পরিষ্কার থাকে। আমরা কোন জাতিসত্তার ভেতরে, কি ধরনের প্রতিবেশিত্বের মধ্যে, কোন কোন সংঘাতের মধ্যে বড় হচ্ছি, আমার উপরে লেখালেখির ক্ষেত্রে কি দায়িত্ব আছে, এটা যেন আমার সামনে থাকে, তাহলে আমাদের সামনের কাজগুলো আর সুন্দর হবে ইনশাআল্লাহ।
লেখালেখি নিঃসন্দেহে একটা বড় শক্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত, বড় আমানত। আমরা আমাদের অনাগত সময়ের যে জীবন, যে সময় পাবো, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই নেয়ামত, স্পেশাল যে নেয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, আমি যেন এটা কদর করি। বাংলাদেশে তো বাংলা ভাষায় কথা বলে 17 কোটি মানুষ, কিন্তু লেখক আল্লাহ বানিয়েছেন 1 লাখ মানুষকেও না, তার চেয়েও কম মানুষকে। তার মধ্যে আলেম লেখক 5000 মানুষও না, তার চেয়েও কম মানুষ। তো আল্লাহ কেন বানাইলেন? এই ফিকির, এই নেয়ামতের শুকরিয়া, আত্মজিজ্ঞাসা এবং নিজের পক্ষ থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মতো কাজগুলো করে যাওয়া, এটা গুরুত্বপূর্ণ বিষয়। 2 নাম্বার, লেখক সংগঠন যেহেতু হয়েছে, অনেকগুলো অঙ্গীকারের মধ্যে আছে, নীতিমালা আছে। মোটা দাগের একটা জিনিস প্রবীণদের ভেতরে থাকা দরকার, সেটা হলো নতুনদের সুযোগ বেশি করে করে দেওয়া। যারা মাত্র হাঁটতে শুরু করেছে, পথ চলতে শুরু করেছে, এই নবীন আর প্রবীণের ভাগ আমরা কিভাবে করব? এটা বয়সে করতে পারি, লেখকের পথ চলায় করতে পারি, লেখকত্বের। এটা যে শুধুমাত্র সেন্ট্রাল কমিটিতে যারা আছেন তারা প্রবীণ, আমি মফস্বলে আছি, আমি নবীন, ব্যাপারটা এমন না। এমন হতে পারে অনেক সময়। আমার অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি, আমার বয়স 53 বছর, মাওলানা মঞ্জুর ভাইয়ের বয়স 60-এর কাছাকাছি হওয়ার কথা। মঞ্জুর ভাই কত? 63। আল্লাহ আরো হায়াত দারাজ করুন। আমি ভেবেছি 60-এর কাছাকাছি, উনি অলরেডি 60 পার হয়েছে। আমি এটা দেখেছি যে কোন প্রবীণ যদি মনে করে যে আমি নতুনদেরকে লালন করব, তৈরি করার পেছনে একটু শ্রম দিব। লেখক আসলে যন্ত্রের মতো না, এটা ফ্যাক্টরিতে ঢুকিয়ে দেব, কিছু যন্ত্রপাতি লাগিয়ে দিব, লেখক হয়ে যাবে, ব্যাপারটা এমন না, কোশ্চিন কালেও না। লেখক আসলে নিজেই হয় মানুষ। লেখকত্বের 90% গুণ নিজের ভেতরেই থাকে, কিন্তু একটু আয়োজন করে দেওয়া, একটু সুযোগ করে দেওয়া, একটু পরিপালন করা, একটু মাথায় হাত রাখা, একটু আঙুল ধরে টান দেওয়া, একটু তার দুঃসময়ে তার চিন্তায় সহযোগিতা করা, তার পথ চলার সময় তার পাশে থাকা, এই কাজগুলো করলে ওই লেখক তার বেড়ে ওঠাটা সহজ হয়। এটা করলে যেটা হতে পারে সেটা হলো, আমি শরীফ মোহাম্মদের সফর প্রায় শেষ, মঞ্জুর ভাইয়ের সফরও প্রায় শেষ। আগামী প্রজন্মে এমন হতে পারে, যদি আমাদের বয়সের যারা তারা সহযোগিতা করি, আমাদের 5 জন জোড়া দিলে যে শক্তিমান লেখক হতো, ওইরকম লেখক আমাদের সামনে হয়তো বসে আছে, আমরা তাকে চিনি। আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে ইসলামের পক্ষে, ইলমে দ্বীনের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে অনেক শক্তিমান, অনেক সাহসী, অনেক চ্যালেঞ্জকে বরণ করার মতো এবং কলমের শক্তি, বাক শক্তি অনেক মজবুত, এমন ডজন ডজন লেখক আমাদের দরকার। এটা তৈরি হবে যদি আমরা নতুন প্রজন্মকে, নতুন লেখকদেরকে বাস বিচারহীনভাবে সহযোগিতা করতে থাকি। হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব একটা গল্প করতেন, সেটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির সেই মশহুর গল্প, যেটা আমরা ছোটকাল থেকে শুনে এসেছি। বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় প্রধানমন্ত্রী বা প্রধান উজির আসলেন। উনি দেখতে আসলেন যে মাদ্রাসায় যারা লেখাপড়া করে, ওনার অর্থানুকূল্যে ওখানে তারা কোন নিয়তে লেখাপড়া করে, এদের মানটা কি, এদের ফিকির কি। উনি এসে রাতের বেলায় ছাত্রদেরকে জিজ্ঞেস করছেন, এটা গল্প হিসেবে খুব মশহুর, ঐতিহাসিক ভিত্তি কতটুকু কোন জায়গায় কি আছে আমার জানা নাই, কিন্তু মশহুর একটা গল্প। উনি জিজ্ঞেস করছেন, প্রত্যেক ছেলে বলছে আমি এইটা হব, আমি ওইটা হব, আমি ওইটা হব, কেউ চিনছে না যে আমার সঙ্গে কে কথা বলছে। ইমাম গাজালি তখন ছোট্ট ছাত্র ছিলেন, উনি বলেছেন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যোগ্য হওয়া, ইলমে দ্বীন শিখে আমি এই চেষ্টাটা করব। গল্পটার মোরাল যেটা, নীতিগত অংশ যেটা আমার যে রেজাল্ট আমরা নিতে পারি, সেটা হলো বাদশাহ তখন, বাগদাদের ওই বাদশাহ সিদ্ধান্ত নিলেন যে এই মাদ্রাসা আমি ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 1000 ছাত্রের মধ্যে এত ছাত্রের সঙ্গে কথা বললাম, তাদের যে অভিব্যক্তি শুনেছি, মাদ্রাসাটা রক্ষা করার আমার আর কোনো আগ্রহ ছিল না, কিন্তু এই একটা ছেলের উত্তর শুনে মনে হয়েছে এই মাদ্রাসা রক্ষা করা উচিত। অর্থাৎ 1000 জনকে আমি এই জন্য পালবো যেন একজন যোগ্য মানুষ বের হয়ে আসে। বাকি 999 জন হয়তো কাঙ্ক্ষিত ফলটা দিবে না, কিন্তু আমাকে পালতে হবে। আমরা যখন পুকুরে ছিপ নিয়ে বসে, মানুষ নির্দিষ্ট মাছকে মানুষ চেনে না, যে ওই মাছটার জন্য আমি বড়শি ফেলেছি, ওই মাছটা আসবে, তারপরে আমি ধরবো। 4 ঘন্টা বসে থাকা আমার দরকার নাই, এটা কেউ চিন্তা করলে মাছ ধরতে পারবে না। তাকে 100 মাছ তার কাছে আসবে অথবা আসবে না, এই ঝুঁকিটা নিয়ে কাঙ্ক্ষিত মাছটা ধরতে হবে। তো আমাদের নতুন প্রজন্মের যেসব লেখক যারা একটু চেষ্টা করছে, অগ্রসর হতে চাচ্ছে,
তাদের প্রতি আমাদের দস্তরখান বলি, লাল কার্পেট বলি, এটা বিছিয়ে দিয়ে রাখতে হবে, যেন আগামী দিনের শূন্যতা, চ্যালেঞ্জ, লড়াই এবং দাওয়াতের যে অবারিত ময়দান, এই ময়দানে তার মেধা দিয়ে, তার কলম দিয়ে, তার ভাষা দিয়ে, তার অভিব্যক্তি দিয়ে, তার উপস্থাপন দিয়ে এই দেশের মানুষের শূন্যতা এবং চাহিদা সে পূরণ করতে পারে। মোহতারাম হাজিরিন, আমার সময় প্রায় শেষের দিকে। আর দু একটি কথা, সেটা হলো 3 নম্বর যে কথাটা আমি প্রায় বলার চেষ্টা করি যখনই বন্ধুদের সঙ্গে দেখা হয়, লেখকদের সঙ্গে দেখা হয়, নতুন লেখকদের সঙ্গে দেখা হয়, সেটা হলো আমরা যেহেতু একটা আদর্শের পতাকাবাহী, মানে পতাকা আকৃতিতে দেখা যাচ্ছে না, কিন্তু সিনেমার স্ক্রিপ্ট লিখতে দিলে এখনকার ঢাকা সিনেমার 1 লাখ টাকা দিলেও আমাদের একজনের যাওয়ার কথা তো না এখানে। কেন? যে এটা তো আমাদের আদর্শের জায়গা না। আমি তো এই জন্য লেখক হচ্ছি না। আমাকে বা আপনাকে অনৈতিক সাহিত্য, যেখানে প্রচুর ব্যবসায়িক ফায়দা আছে, যুক্ত করে দিলে আপনিও অগ্রসর হতে চাবেন না, আমিও অগ্রসর হতে চাবো না। কেন? যে এটা তো আমার জায়গা না, এটা অন্য জায়গা, এটা আমি পারবো না। আমার কাছে এসে যদি বলে আপনি একটা পৃষ্ঠা খুব সুন্দর করে লিখে দেন, অমুক নায়িকার প্রশংসা, পরে আপনাকে 50,000 টাকা দেওয়া হবে বা 1 লাখ টাকা দেওয়া হবে, আমি তো পারবো না। আমার কাছে মনে হবে এটা তো আমার জায়গা থেকে আমি সরে আসছি, আমাকে তো আল্লাহ এই জন্য ভাষা শক্তি দেন নাই। অর্থাৎ এই জটিল সময়ে যেখানে কয়েকভাবে আদর্শ আক্রান্ত, রাজনৈতিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে, শ্লীলতা অশ্লীলতার দিক থেকে, ধর্মীয় চিন্তার পক্ষ এবং বিপক্ষের দিক থেকে, পশ্চিমাবাদ এবং পশ্চিমাবাদের বিরোধিতার দিক থেকে, হিন্দুত্ববাদ এবং হিন্দুত্ববাদকে প্রতিরোধের দিক থেকে, সংঘাত এবং লড়াইয়ের জায়গা অনেকগুলো। এরকম জায়গায় আদর্শের জায়গা, লেখা এবং চিন্তার জায়গাগুলোতে স্বচ্ছ এবং স্পষ্ট থাকার চেষ্টা করা। আল্লাহ যে আমাকে কলম দিয়েছেন, ভাষা দিয়েছেন, এটা যেন ভুল জায়গায় ব্যবহার না হয়, এমন বেপরোয়া লেখকে যেন আমি পরিণত না হই, চিন্তাশীল বা বুদ্ধিবৃত্তিক কর্মীতে পরিণত না হই, যে আমি তো নেমেছিলাম ইসলামের পক্ষের কলম সৈনিক হওয়ার জন্য, এখন ইসলাম বিরোধীদের আর্মির একজন সোলজার হয়ে পরিণত হয়ে গেছি। আমার খেয়ালও নাই। আমি আমার শব্দ নিয়ে খুশি, আমি আমার বাক্য নিয়ে খুশি, লেখক অঙ্গনে আমার বিচরণ নিয়ে আমি খুশি, বাংলা একাডেমির একটা সন্ধ্যা নিয়ে আমি খুশি, বড় লেখক আমার পিঠ চাপড়ে দেয়, এটা নিয়ে আমি খুশি, বাংলাদেশের কথিত তথাকথিত অনেক বামপন্থী লেখক দূর থেকে আমাকে শালা বলে ডাক দেয়, এই আনন্দে আমি উৎফুল্ল হয়ে থাকি 1 বছর। এটা যেন না হয়, বরং আমি যেন আমাকে চিনি, আমি কোন অঙ্গনের প্রতিনিধি, আমি কোন কাজটা করতে এসেছি। বাড়তি প্রলোভন, বাড়তি আরোপ, বাড়তি সম্পৃক্ততার যে আহ্বান, এই জায়গাগুলো থেকে, হাতছানি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি। 4 নাম্বার, লেখক সংগঠন হলে, যখন একাধিক লেখক সংগঠন হয়, একদিক থেকে এটা কোনো খারাপ জিনিস না। অনেক ইউনিয়ন, অনেক সংগঠন, বাংলাদেশে কোন জিনিসটা একটা আছে, প্রায় সব জিনিসেরই একাধিক সংগঠন আছে। খারাপ কখন হয়? যখন সাধারণ প্রতিযোগিতার পরে এখানে বাড়তি কিছু ঝামেলা তৈরি হতে থাকে, দূরত্ব তৈরি, হিংসা হিংসি, পরশ্রীকাতরতার, প্রতিদ্বন্দ্বিতার এমন একটা খাতে নিজেদেরকে আমরা নিয়োজিত করি যেটা জটিলতা তৈরি করবে। আমি অনুরোধ করব, এই সংগঠন এবং আমাদের আলেমদের আরো যতগুলি সংগঠন রয়েছে, প্রকাশ্যে অথবা এখনো নাম আসে নাই, যতগুলি ফোরাম বা প্ল্যাটফর্ম রয়েছে, লেখকদের মাঝে পারস্পরিক সমঝোতা, সংহতি, সেবা বা প্রয়োজন পূরণ, এগুলোর দিকে আমরা খেয়াল রাখব। এখন আমাদের ঢাকার বাইরে আপনি খোঁজ করলে দেখবেন অনেক তরুণ বা প্রবীণ লেখক অসুস্থ থাকেন, যার চিকিৎসার পয়সা। একটা সংগঠন যদি ছোট্ট যোগান দেয়, 2টা ফোন করে 5 জায়গায় বলে দেয় যে আপনার একটু তার পাশে দাঁড়ান, ওই লেখকের একটা সুবিধা হয়ে যায়। এটা লেখক সংগঠনগুলোর একটা বড় কাজ, লেখকদের নিয়ে কাজ করা, লেখার মান বৃদ্ধি, এটা প্রধান কাজ। লেখকদের সুবিধা অসুবিধা দেখা, যেটা বৈধ, যেটা দরকারি, তার পাশে থাকা, তাকে সহযোগিতা করা। আরেকটা হলো পারস্পরিক দূরত্বের কোনো উপলক্ষ তৈরি না হয়, এটা খেয়াল রাখা। এটা আমরা খেয়াল রাখি। সংগঠন তো করলাম, এমন যেন না হয় যে এখন পূর্ণ উদ্যমে অপর সংগঠনের সঙ্গে, বা আমি এই গ্রুপের, অথবা এখানে আজকে আমি দায়িত্ব পাচ্ছি, আরেক ভাই এর আগের টার্মে দায়িত্বে ছিলেন, এখন আমাদের মধ্যে খুব একটা ইগোর লড়াই হতে থাকবে, অথবা আমি চেয়ারে এসেছি, উনি চেয়ারে নাই। এই জিনিসটার দিকে আমরা যাব না, বরং যতক্ষণ দায়িত্ব পালন করব, যেটা পারবো না এটা পারবো না, হানাহানির দিকে যাব না। তাহলে এটা একটা ভালো কাজের জায়গায় মন্দ কাজ হয়ে যাবে। এই জায়গাটায় যেন আমরা না যাই। কারণ লেখকত্বের সঙ্গে সংগঠনের যেরকম কিছু সম্পর্ক আছে, আবার কিছু বৈরিতাও আছে ধারণাগতভাবে। পৃথিবীর অনেক বড় বড় লেখক কোন সংগঠনে ঢুকেন। এটা কেন ঢুকেন নাই? তারা হইচয়ে যেতে চান নাই।
তারা তার কাজটা করেছে। এর মানে এই না যে কেউ যদি করে তাহলে তার ক্ষতি হয়ে যাবে। সবাই এক মানের থাকেন না, সবার জন্য একরকম পরিস্থিতিও থাকে না। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে যদি সুন্দর রাখা হয় তাহলে সাংগঠনিক ভিতের মধ্য দিয়েও সুন্দর কাজ করা যেতে পারে। সর্বশেষ, লেখক সংগঠনের দায়িত্বে যারা আগে ছিলেন তারা তো ছিলেন, যারা সামনে আসবেন, ইসলামী আলেমদের একটা লেখক সংগঠনের যে বুদ্ধিবৃত্তিক দায়িত্ব, মর্যাদা, ভাবমূর্তি, এটা রক্ষা করার চেষ্টা করা। অনেক ধরনের পরিস্থিতি আসবে, যারা ভাইটাল দায়িত্বগুলোতে থাকবো তারা কঠোরভাবেই নিজেদেরকে রক্ষা করবে। যদি আমি বুঝি যে এই জায়গাটা আমি রক্ষা করতে পারবো না, সভাপতি বা সেক্রেটারি আমি দায়িত্বটা আস্তে করে সমঝোতার ভিত্তিতে ছেড়ে দিয়ে আরেক ভাইকে দায়িত্ব দিয়ে আমি অন্য কাজ করব। যত কথাই বলেন যেটা আমার পার্সোনাল বিষয়, কিন্তু হবে কি যদি লেখক সংগঠনের সভাপতি হই, সেক্রেটারি হই, কিন্তু আমার মর্যাদা, সম্মান এবং আমার ভাবমূর্তির সঙ্গে মিলে না এমন কোনো বিষয়ের সঙ্গে ব্যাপকভাবে আমি যুক্ত হয়ে যেতে থাকি, দুইটা জিনিস প্যারালাল দীর্ঘক্ষণ চলবে না। এটার দ্বারা ওইটা এফেক্টেড হবে, ওইটার দ্বারা এইটা এফেক্টেড হবে। আমি কোনো একটাকে ছেড়ে দেব, কোনো একটা আরেকজনের হাতে ছেড়ে দিয়ে আমার গাড়ি আমার মতো চলবে, এই পদ এই পদের গাড়িতে চলবে, এইটা খেয়ালটা আমরা রাখবো, তাহলে এই জিনিসটার মর্যাদা রক্ষা হবে। আমি আমার এই কথাগুলো দরদের সঙ্গে বলা, লেখক বন্ধুদের সঙ্গে বলা। আমি আবারও বলি, মনজুর ভাইকে উদ্ধৃত করে যে কথা বলেছি, মুসাল হাফিজ ভাই এখানে আছেন, বয়সে আমাদের একটু ছোট হবে, কিন্তু জ্ঞানে, মেধায়, যোগ্যতায় আল্লাহ তাআলা তাদেরকে অনেক অগ্রসর কাজ করার তৌফিক দিচ্ছেন। আরো অনেক লেখক আমার সামনে বসে আছেন, মঞ্চে অনেকে আছেন, ওসমান গনি সাহেব আছেন, শামসুল হুদা ভাই আছেন, শহীদুল ইসলাম ফারুকী সাহেব আছেন, কামরুল হাসান সাহেব আছেন, এরকম কামরুল ইসলাম সাহেব, আরো বিভিন্ন ব্যক্তি, আরো যারা এখানে রয়েছেন, সবার নাম আমি নিতে পারছি না। নতুন যারা, আমি যে কথা বলেছিলাম যে আমাদের পথ চলা একদিক থেকে শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা এত এনার্জেটিক অবস্থার মধ্যে থাকি না। আমি চিনি না আমার ছেলেটাই হয়তো একদিন আমাকে ছাড়িয়ে যাবে। আমার সামনে ওই তরুণ যার বয়স 21 বছর, 19 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, যে হয়তো এখন কথা বলতে আসতে চাইলে হয়তো এমন হতে পারে আমার সময় নাই, কিন্তু আমি এটা বিশ্বাস করি আজ থেকে 20 বছর পরে এমন হতে পারে যে আমার মতো একজন মানুষ তার সাথে কথা বলার সময় পাবে না। লেখকত্বের ব্যস্ততা এত বেড়ে যাবে তার, এটা অহংের বিষয় না, মানে ব্যস্ততার বিষয়, তার দায়িত্বের বিষয়। তার জন্য আমাদের জায়গা ছেড়ে দিতে হবে যদি সে ইসলামের পক্ষ হয়ে কাজ করে। তার জন্য আমরা এখন থেকে ওয়েলকাম জানাই, এখন থেকে আহলান সাহলান জানাই, তাকে আমরা পরিপুষ্ট করি, সহযোগিতা করি। বিষয়টা ব্যক্তিগত বিজনেসের তো না, বিষয়টা হলো পুরা ইসলামী উম্মার পক্ষ হয়ে কারা ঝান্ডা ধরে বুদ্ধিভিত্তিক এবং লেখকত্বের ময়দানে নেতৃত্ব দিবে তাদের। আমি পিছিয়ে গেলাম, সে এগিয়ে গেল, কাজ যদি তার দ্বারা হয় কাজটা তার দ্বারাই হওয়া উচিত। আমি পারলাম না, আমার সন্তান পারলো, মানে আমার সন্তান তুল্য কেউ পারলো, তাহলেও সেটা আমাদের সকলের সাফল্য। আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলামের পক্ষ হয়ে কলম চর্চা, বুদ্ধি চর্চা, ভাষা চর্চার যে ময়দান, এই ময়দানকে আরো সমৃদ্ধ করার, আরো উজ্জ্বল করার, আরো গঠনমূলক করার তৌফিক দান করুন সকলকে। আমাকে যারা ডেকেছেন, সুযোগ দিয়েছেন, আপনাদের সঙ্গে দেখা করার সকলকে কৃতজ্ঞতা জানাই। ধৈর্য ধরে আপনারা শুনেছেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।